রাগিনী তার আঙ্গুলগুলোকে লাকির হাতের উপর দিয়ে বারবার বোলাতে থাকল। লম্বা নখে লাকির গায়ে যেন কাঁটা দিল। লাকির মনে হলো রাগিনীকে এখনই সে একবার শক্ত করে জড়িয়ে ধরবে আর বলবে তার মতো সুন্দর আর সেক্সি মেয়ে সে খুবই কম দেখেছে। লাকির খুবই ইচ্ছে করছিল রাগিনীর ইচ্ছায় সাড়া দিতে, কিন্তু তখনই তার মাথায় এলো রাধিকার কথা। লাকি তখন রাগিনীকে বলল, না, আমি তোমার জন্য সেরকম ভাবে কিছু ফিল করি না। লাকির মুখ থেকে এই কথা শোনা মাত্রই হতাশ হয়ে গেল রাগিনী। সঙ্গে সঙ্গে লাকির হাত থেকে নিজের হাতটা সরিয়ে নেয় সে। যদিও লাকির চোখ থেকে নিজের চোখ সরাতে চাইল না রাগিনী। সে দেখে নিতে চাইল সত্যিই লাকির চোখে তার জন্য কোনো জায়গা আছে কিনা। রাগিনী এটাও ভাবল লাকি কোনো ছোটখাটো মানুষ নয়। তার কাছে নিজের ফিলিং এত সহজে বলে তাকে বাগে আনা সম্ভব নয়। সে খুব ভালো করেই বুঝতে পেরেছে লাকি এত সহজে গলে যাবার পাত্র নয়। কিন্তু রাগিনীর এটাও মনে হলো যে লাকির চোখ যেন অন্য কোনো কথা বলছে। লাকির চোখে সে নিজের জন্য জায়গা দেখতে পেয়েছিল, কিন্তু রাগিনী তাকে জোর করতে চায়নি। সে খুব ভালো করেই জানতো লাকিকে জোর করলে তার ফল ভালো হবে না। লাকির দিকে একবার তাকিয়ে গাড়িটা স্টার্ট দিল রাগিনী। তার কিছুক্ষণের মধ্যেই তার গাড়ি থামলো শহরের সব থেকে বড় শপিং মলের সামনে। গাড়ি থেকে নেমে রাগিনী লাকির জন্য দরজাটা খুলে দিল। তারপর লাকির হাত ধরে রাগিনী তাকে ওয়াটার বুটিকের সামনে নিয়ে গেল। লাকি দেখলো তাকে একটা বড় কাপড়ের দোকানের সামনে নিয়ে আসা হয়েছে। লাকি তখন নিজেকে জিজ্ঞেস করলো, ও কি চায়? আমি ওর জন্য কিছু জামা কাপড় কিনে দিই? তার জন্য সোজা প্রেমের প্রস্তাব? লাকিকে নিয়ে রাগিনী ঢুকলো ওই জামা কাপড়ের দোকানে। সে ওই দোকানে প্রবেশ করতেই ম্যানেজার রাগিনীকে বলল, আরে ম্যাডাম, আপনি এখানে? বলুন, আমি আপনার কি সাহায্য করতে পারি? লাকির মনে হলো, ম্যাডাম, এ তো মনে হচ্ছে এখানকার রেগুলার কাস্টমার। লাকির দিকে তাকিয়ে রাগিনী বলল, স্যার, আমি এই দোকানের ইনচার্জ। রাগিনীর মুখ থেকে এই কথা শোনার পর লাকিকে কেমন যেন বিভ্রান্ত দেখালো। তারপর ম্যানেজারের দিকে তাকিয়ে রাগিনী বলল, গণেশ, আজ থেকে লাকি স্যার আমাদের দোকানের মালিক, আমাদের বস। তিনি যা বলবেন আমাদের সেই সব কিছুই মেনে চলতে হবে। লাকির দিকে তাকিয়ে গণেশ বললেন, ঠিক আছে ম্যাডাম। আসলে এই ম্যানেজার বুঝতে পারেনি যে লাকি হলো সিংহরায় পরিবারের একমাত্র ছেলে। কিন্তু রাগিনী যখন তাকে নিয়ে এসেছে, পরিচয় করিয়ে দিয়েছে, তাহলে তো তাকে বস হিসেবে মেনে নিতেই হবে। একরাশ বিভ্রান্তি নিয়ে লাকি বলল, মানে কিছু বুঝলাম না, আমি আবার এই দোকানের মালিক হলাম কবে? রাগিনী উত্তর দিল, আসলে স্যার, এই অর্ডারটা উপর থেকে এসেছে, আর এটা বলার জন্যই আপনাকে এখানে নিয়ে এসেছি। আমাকে বলা হয়েছে আপনাকে আজ না হয় কাল ফ্যামিলি বিজনেসে বসতেই হবে। তার আগে ম্যানেজমেন্ট চাইছে আপনি সব কিছু বুঝে নিন, এই দোকান থেকেই সেটা শুরু করুন। তারপর ধীরে ধীরে আপনাকে সমস্ত বিজনেস বোঝানো হবে। লাকি বলল, ঠিক আছে, বুঝলাম। আজ না হয় কাল তাকে ব্যবসায় বসতেই হতো। লাকি ভাবল রাগিনীকে যে এই নির্দেশ দিয়েছে সে ভালো কাজই করেছে। রাগিনীর উত্তর, এক্সেলেন্ট স্যার, আসলে আমি 1 মাসের জন্য ব্যাঙ্গালোর যাব। সেখানে আমার কিছু পারিবারিক কাজ আছে, 1 মাস পরেই চলে আসব। এই বলে লাকির দিকে গাড়ির চাবিটা এগিয়ে দিল রাগিনী। রাগিনীর হাত থেকে গাড়ির চাবি পেয়ে হতবাক হয়ে গেল লাকি। রাগিনী চাবিটা নিয়ে লাকির হাতে রেখে চেপে ধরল। প্রথম দিকে লাকি চাবিটা নিতে একটু দ্বিধাবোধ করল, কিন্তু পরে তার মনে হয় যে গাড়িটা সে অর্ডার করে এসেছে সেটা তৈরি হতে এখনো সময় লাগবে। তাই রাগিনীর হাত থেকে শেষ পর্যন্ত চাবিটা নিয়ে নেয় লাকি। ম্যানেজার রাগিনীর উপস্থিতিতে সেখানে লাকিকে কিছু কাজ বুঝিয়ে দেয়। তারপর লাকি গাড়ি ড্রাইভ করে রাগিনীকে সোজা এয়ারপোর্টে ছেড়ে দিতে আসে। তাকে ছেড়ে শহরের বেশ কিছু রাস্তায় গাড়িটা জোরে চালিয়ে যায়। এই গাড়িটা তার বেশ ভালো লাগে, আর গাড়িটা দেখতেও বেশ ভালো। লাকির এই গাড়িটা দেখে আশেপাশের অনেক গাড়ি দাঁড়িয়ে গেল। বেশ কিছুক্ষণ শহরের রাস্তায় চরকি পাক কাটার পর একটা বড় হোটেলের সামনে গাড়ি নিয়ে দাঁড়ায় লাকি।
নিজের এবং রাধিকার জন্য কিছু খাবার প্যাক করে নিয়ে যাবে ভাবল লাকি। গাড়িটা পার্ক করে লাকি হোটেলের ভিতরে যেতে থাকলো। আর ভিতরে যেতেই সে দেখল এক ব্যক্তির পকেট থেকে একটা 10 টাকার নোট নিচে পড়ে গেছে। লাকি নিচু হয়ে ওই 10 টাকার নোটটা তুলতে যাবে, ঠিক তখনই পিছনে একটা মেয়ের আওয়াজ শুনতে পেল। আরে লাকি, তুই এখানেও টাকা নিতে চলে এসেছিস? লাকি ওই নোটটা তুলে পিছন ঘুরতেই দেখলো অনেকে দাঁড়িয়ে আছে, আর তাদের মধ্যে থেকে জল জল করছে সায়নী। সেই সায়নী যে তার কলেজের ড্রামা গ্রুপের লিডার। এই সেই সায়নী যার দিদি ইপসিতা এখন লাকির সাথে প্রেম প্রেম খেলা করতে চাইছে। এই গলাটা সায়নীরই ছিল। লাকি পিছন ফিরতেই সে আবার বলল, লাকি, তুই কি হ্যাংলা রে, এখানেও টাকা চাইতে চলে এসেছিস? একটু তো লজ্জা শরম কর। সায়নী ওখানে দাঁড়িয়ে থাকা লোকজনকে বলতে থাকে, এই ছেলেটা আসলে খুব চালাক, বুঝলেন তো? ও সমস্ত নামি দামি হোটেলে যায় ভিক্ষা করতে, কারণ এটাও খুব ভালো করেই জানে কেউ অন্তত 10-20 টাকা ওকে ভিক্ষা দিয়েই দেবে। সায়নী সেখানেই থামলো না, অভদ্রতার মাত্রা আরও বাড়িয়ে সে বলল, এবার আপনারাই বলুন, 20 জনও যদি ওকে এরকম ভাবে 10 টাকা করে দেয় তাহলে হয় 200 টাকা, আর 20 টাকা করে দিলে হয় 400 টাকা। কিছু না করে কে 400 টাকা রোজগার করে বলুন তো? এই ছেলেটা তাহলে ভাবুন কতটা চালাক। সবাই ভাবতে থাকে ছেলেটা হয়তো সত্যিই একটা ভিখারি। এদিকে সায়নী তার দিকে খুব খারাপভাবে তাকিয়ে রইল। লাকি যে এতটা নিচে নামতে পারে সেটা সায়নী ভাবতেও পারল না। তবে লাকিকে নিয়ে যে সে আর তার দিদি যে ছক কষেছে সেটা ভেবে সায়নীর মুখে একটা মুচকি হাসি দেখা যায়। সে ভাবল তার দিদি যদি অভিজিৎকে দেখাতে পারে যে সে লাকির প্রেমে পড়ছে, তাহলে অভিজিৎ তার দিদি অর্থাৎ ইপসিতাকে প্রপোজ করে বসবে। এই ভেবে মনে মনে আনন্দে যেন লাফিয়ে উঠল সায়নী। সায়নী অসভ্যতার মাত্রা ছাড়িয়ে লাকিকে বলল, এই যে এই ভিখারি, এদিকে আয়, এই নে 50 টাকা, আর তোর এই ব্যবসাটা এবার বন্ধ কর, এবার এখান থেকে ফোট। সায়নীর সাথে সেখানে একটি ছেলে দাঁড়িয়ে রয়েছে, বিক্রম। তার কাছ থেকে 50 টাকা নিয়ে সে লাকিকে দিল। সায়নীর কথায় অত কিছু না ভেবে লাকি চুপচাপ 50 টাকার নোটটা নিয়ে পকেটে ঢুকিয়ে রাখলো। তবে সে কিছু বলল না ঠিকই, কিন্তু মনে মনে সায়নীর ওপর রাগ হলো তার প্রবল। সায়নী আবার তাকে বলে, কি হলো, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? আরো যদি কিছু টাকা পাওয়া যায় এই আশা করছিস নাকি? যা এখান থেকে, এখনই চলে যা। সায়নীর মুখ থেকে এই কথা শুনে লাকি ভাবল, তুই আমাকে 50 টাকা দেখাচ্ছিস? তুই কি ভাবছিস আমি ভিক্ষা করবো বলে এখানে দাঁড়িয়ে আছি? সেদিন স্প্রিংকেলে থাপ্পড়টা এত তাড়াতাড়ি ভুলে গেলি? এই ভাবতে ভাবতে লাকি একবার হাসলো, কিন্তু তার যে সেখান থেকে খুব সহজে বেরিয়ে যাওয়াটাও সম্ভব ছিল না। সায়নীকে কিছু বলবে বা শিক্ষা দেবে সেজন্য লাকি সেখানে দাঁড়িয়ে নেই। আসলে তার গাড়িটা যে হোটেলের সামনেই পার্ক করা ছিল। যখন সবাই তাকে ভিখারি ভাবছে, তখন সে একটা দামি গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যাবে, সেটা তো ভালো দেখায় না। কারণ লাকি তার এই অবতার কারো কাছে দেখাতে চায়নি, সায়নীর কাছে তো আরও না। সায়নী এবার অধৈর্য হয়ে জোরে চিৎকার করে বলল, কি হলো, কথা কানে যাচ্ছে না তোর? বললাম যে এখান থেকে এখনই যেতে, যা বলছি। আসলে লাকির সাথে খারাপ ব্যবহার করাটা সায়নীর অভ্যাসে দাঁড়িয়ে গেছে। কোনো দিনই সে লাকিকে গুরুত্ব দিত না। এমনকি সে যদি জেনেও যেত লাকি কোটিপতি, তাও হয়তো এমনই ব্যবহার করত। লাকি ভাবল, এখন তো গাড়িটা নিয়ে যাওয়া খুব মুশকিল, তাই সবাই কখন ভেতরে ঢোকে তার অপেক্ষা করল সে। সবাই ভিতরে গেলেই বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিল লাকি। এমনই সময় সে পিছন থেকে একটা আওয়াজ শুনতে পেল। সায়নী, একটা মেয়ের গলার আওয়াজ শুনে থেমে গেল লাকি। সে দেখল একটা মেয়ে তার দিকে এগিয়ে আসছে। সেই মেয়েটা আর কেউ নয়, সায়নীর বন্ধু অদিতি। তার সাথে এই কয়েকদিন আগে নন্দনে দেখা হয়েছিল লাকির। অদিতি তার কাছে এসে বলল, লাকির দিকে তাকিয়ে হাসতে হাসতে অদিতি বলল, আরে লাকি, তুমিও এখানে? লাকিও হেসে উত্তর দিল, হ্যাঁ। সায়নীর সঙ্গে সেখানে হাজির ছিল বিক্রমও।
সে অদিতিকে লাইন মারার চেষ্টায় বলল, আরে অদিতি, তুমিও এসে গিয়েছো? যাক, ভালোই হয়েছে। অদিতি তার কথা শুনেও যেন না শোনার ভান করলো। আসলে বিক্রমের বড়লোকি চাল অদিতি সেদিনও পছন্দ করেনি। সে তো পছন্দ করেছিল লাকিকে। এদিকে বিক্রমকে অদিতি কোনো সাড়া না দেওয়ায় লাকি হাসতে লাগলো। অদিতি বিক্রমের ওপর বেজায় চটেছিল। সেদিনের পর থেকে প্রায় প্রতিদিনই বিক্রম তাকে ফলো করত। যখনই সায়নীর সাথে অদিতিকে দেখতে পেত, ফালতু কথা বলতে শুরু করে দিত বিক্রম। বিক্রমের মনে হলো লাকির সামনে অদিতির এমন আচরণ যেন নিঃশব্দে একটা চড় কষানো ছাড়া আর কিছু নয়। তার খুব হিংসে হলো। অদিতি লাকির সাথে এত মিষ্টি করে কথা বলছে, অথচ তার সাথে কোনো কথা বলছিল না। তাই এবার লাকিকে উত্ত্যক্ত করতে শুরু করলো বিক্রম। সে বলল, আসলে অদিতি, লাকি এখানে খেতে আসেনি, ও ভিক্ষা করতে এসেছে। চেয়ে চিনতে বেশ কিছু টাকাও পেয়েছে। অদিতি ভালোবেসে লাকির দিকে তাকিয়ে বলল, বাহ, ভালো। তারপর অদিতি বলল, যাই হোক, লাকিও তো আমাদের ড্রামা গ্রুপের একজন সদস্য, তাই ও আমাদের সাথেই আজ ডিনার করবে। অদিতির মুখ থেকে এই কথা শোনার পর যেন বিক্রম জ্ঞান হারিয়ে ফেলল। বিক্রমের মনে হলো সে আর লাকি যদি এক টেবিলে বসে খায় তাহলে আর তার কোনো মূল্য থাকবে না। এদিকে সায়নীও চাইল না লাকি তাদের সাথে ডিনার করুক, কিন্তু অদিতি এতবার করে সাধাসাধি করায় শেষমেশ ও রাজি হয়ে যায়। কিন্তু লাকি তাদের সাথে ডিনার করতে চায়নি, অথচ সে অদিতির প্রস্তাবও প্রত্যাখ্যান করতে পারল না। কিন্তু ওদিকে রাধিকার জন্য তার মন কেমন করলো। সে তার সাথে তাড়াতাড়ি দেখা করতে চাইল। অদিতি খুব জোর করায় লাকি রাজি হয়ে যায়। তারপর তারা একসাথে হোটেলের ভিতরে প্রবেশ করে। এদিকে বিক্রম তখনও খুব রেগে ছিল। লাকির সাথে সে কোনো মতে এক টেবিলে খেতে বসতে চাইল না। তারপরে আবার লাকি আর অদিতিকে একসাথে হেঁটে যেতে দেখে বিক্রম রাগে দাঁত কিড়মিড় করতে থাকে। ভিতরে ঢুকে লাকি দেখে যে সেখানে প্রচুর ভিড়। প্রায় প্রতিটা টেবিলে ভর্তি রয়েছে। মাঝখানের একটা টেবিলে লম্বা একটা ছেলে বসে আছে। লাকি তাকে দেখা মাত্রই চিনতে পারে। সে ছিল কলেজের বাস্কেটবল টিমের ক্যাপ্টেন ঈশান। এই ঈশান আবার একসময় সায়নীর বয়ফ্রেন্ডও ছিল। ঈশানকে দেখা মাত্রই সায়নী তাকে পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরে। আর ঈশান তখন লাকিকে দেখে বলে, আরে, তোমাদের সাথে দেখছি সেই ড্রামা গ্রুপের বেবি সিটার, এটাকে এখানেও নিয়ে এসেছো? আসলে কলেজের নাটকের দল, বাস্কেটবল টিমের সবাই একে অপরকে খুব ভালো করে চিনত। ঈশান লাকিকেও ভালো করে চিনত, কিন্তু তাদের এর আগে কখনো কথা হয়নি। এখন ঈশানের মতো একটা বড় লোক, সে লাকির সাথে কথা বলবেই বা কেন? লাকির কাজ কি ছিল? সে নাটকের দলের মেয়েদের জিনিসপত্র বইতো, তাদের জন্য জল ও খাবার দাবার নিয়ে আসতো। তার সাথে কথা বলবে ঈশান? সেটা আবার হয় নাকি? ঈশানের মুখ থেকে এই কথা শোনার পর সায়নী সোজা অদিতির দিকে আঙুল দেখালো। সায়নী বলল, ওকে এখানে নিয়ে এসেছে অদিতি। ও বাইরে দাঁড়িয়ে টাকা চাইছিল, তা দেখে অদিতির খুব মায়া হয়েছে আর এখানে নিয়ে চলে এসেছে। বিক্রম উত্তর দিল, এই কাজ করার জন্য তো দেশে অনেক অলস লোক রয়েছে, একটা কম বয়সী ছেলে কেন ঝাঁপিয়ে পড়তে গেল? লাকি বিক্রমের কথাগুলো শুনল, কিন্তু সে এক ফোঁটাও বিরক্ত হয়নি। এমন সময়ই লাকির চোখ গেল কাউন্টারের কাছে টেবিলে বসে থাকা একটা লোকের দিকে। সেই লোকটাও অনেকক্ষণ ধরেই লাকিকে দেখছে। লাকিও অনেকক্ষণ ধরে দেখে, তারপর চিনতে পারে সেই লোকটাকে। লাকি চোখ সরিয়ে নেওয়ার আগেই লোকটি তার খাবার ছেড়ে লাকির দিকে এগিয়ে আসে। কে ছিল এই লোকটা? লাকির জানাশোনা কেউ? লাকির সাথে তার কি সম্পর্ক? লাকি কি আজ রাধিকার সাথে আর দেখা করতে পারবে? এর পরের গল্প জানতে হলে